আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে যে বা যারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, পাশাপাশি দায়িত্ব পালন করছি সহপরিচালক হিসেবে স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএ কলেজ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে আমার ক্লাসগুলো লক্ষ্য করেছো। যারা দেখেছো, আমি প্রথম দিকে বীজগণিত বা সাধারণ গণিত বইয়ের পরিসংখ্যান আলোচনা করেছিলাম। তোমাদের পরিসংখ্যান বাদেও বাদবাকি অধ্যায় নিয়েও আলোচনা করবো ইনশাল্লাহ। পাশাপাশি আমি যেহেতু হিসাব বিজ্ঞানের টিচার, আমি স্কুলে হিসাব বিজ্ঞান পড়াই, এই জন্যে হিসাব বিজ্ঞান বিষয়ে কিছু আলোকপাত করতেছি আমার স্টুডেন্টদের রিকোয়েস্টে। আমি হিসাব বিজ্ঞান বিষয়ে বিগত 3টা ক্লাসে আলোচনা করেছি দ্বিতীয় অধ্যায় নিয়ে। দ্বিতীয় অধ্যায়ের লেনদেন কিনা এইসব বিষয়ে আলোচনা করেছি বিস্তারিত। বিগত 2 দিন আমি ক্রয় এবং বিক্রয় নিয়ে আলোচনা করেছি। আজকে প্রাথমিকভাবে আলোচনা শেষ করব, তারপর অধ্যায় ভিত্তিক অঙ্কে চলে যাবো। আজকের ভিডিওটা একটু লং হলো, সবাই ধৈর্য সহকারে দেখবা। আশা করি তোমরা এ থেকে কিছু উপকৃত হবা। আর যারা আমাকে ফলো করো এবং আমার সাথে প্রথম থেকেই আছো, তারা শুধু নিজেরা উপকৃত না হইয়া আমার এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দাও। তো আমি আজকে আলোচনা করব যাবতীয় আয়, যাবতীয় ব্যয়, যাবতীয় দায়, যাবতীয় মালিকানা সত্ত্ব বিষয়ে। আমরা লক্ষ্য করে দেখব যে সকল ধরনের খরচেই কিন্তু একই ধরনের কারণ হয়। আমরা আলোচনা করব খরচ কী কী আসতে পারে। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, যারা বাণিজ্য বিভাগে অধ্যয়নরত আছো, তারা আমার আজকের এই ভিডিওটি দেখলে অবশ্যই তোমাদের কাজে লাগবে এবং তোমরা আমার এই ভিডিওটি রিপিট করে দেখেও শেষ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব প্রাতিষ্ঠানিক যেসব আয় এবং ব্যয় আছে সেই বিষয়গুলো নিয়ে। আমরা বিগত 2টি ক্লাসে আলোচনা করেছি ক্রয় কতভাবে আসতে পারে, বিক্রয় কতভাবে আসতে পারে। আজকে আমরা ক্রয় বিক্রয় ব্যতীত যে সকল আয় এবং ব্যয় আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা আলোচনা করব ব্যয় নিয়ে। ব্যয় কোন ধরনের হতে পারে? ব্যয়ের কিছু নাম আছে। সবগুলো টাকা দেয়, কিন্তু প্রত্যেকটা ব্যয়ের আলাদা আলাদা নাম আছে। কোনো ব্যয় দেখা গেছে বিজ্ঞাপন, ভাড়া, বেতন, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, মজুরি, এইসব বিভিন্ন ধরনের বিভিন্ন অঙ্কে বিভিন্নভাবে লেখা যায় খরচ। খরচের ক্ষেত্রে একটাই কারণটা আমি বোর্ডে দেখাচ্ছি। কারণ সম্পদ খরচের নাম নগদ হ্রাস ও মালিকানা সত্ত্ব। এখানে শুধুমাত্র খরচের নাম বসাবা হ্রাস। এখন যদি বলে বিজ্ঞাপন খরচ পরিশোধ, তাহলে কারণ নগদ সম্পদ নগদ হ্রাস ও মালিকানা সত্ত্ব বিজ্ঞাপন হ্রাস। যদি বেতন পরিশোধ বলে কারণ সম্পদ নগদ হ্রাস ও মালিকানা সত্ত্ব বিজ্ঞাপন হ্রাস। যদি বলে যে ভাড়া পরিশোধ করা হয়েছে কারণ সম্পদ নগদ হ্রাস ও মালিকানা সত্ত্ব ভাড়া হ্রাস। এই ক্ষেত্রে সকল ধরনের খরচই একই ধরনের কারণ লিখে করা সম্ভব। এখন খরচ যদি বকেয়া থাকে তাহলে কি করব? আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম খরচের অগ্রিম হচ্ছে সম্পদ এবং বকেয়া দায়। আমার বিগত ভিডিও যারা দেখছো তারা ভালোভাবে বুঝতে পারবা। খরচের অগ্রিম যদি দেওয়া হয় তাহলে সেটা ব্যবসায়িক বা হিসাবের ক্ষেত্রে আসছে সম্পদ এবং বকেয়া থাকলে দায়। আমরা এখন দেখব যদি খরচ বকেয়া থাকে তাহলে কি লিখতে পারি। মালিকানা সত্ত্ব খরচের নাম হ্রাস হবে, সেই ক্ষেত্রে খরচের বকেয়া যদি দায় হয় সেটা লিখতে পারি আমরা। একটা কথা মনে রাখতে হবে, খরচের বকেয়া দায়, খরচের অগ্রিম সম্পদ। যদি কোনো ধরনের খরচ বকেয়া থাকে তাহলে যেহেতু খরচের বকেয়া দায় তাহলে লিখতে পারি কারণ
দায় বকেয়া খরচের নাম এর বৃদ্ধি। বকেয়া খরচ লিখতে পারি কি, বকেয়া খরচ মনে করো বেতন বকেয়া আছে, হ্যাঁ, ভাড়া বকেয়া আছে, বিজ্ঞাপন বিল বকেয়া আছে, একজন পাবে, সেই ক্ষেত্রে এইখানে বকেয়া খরচের নাম বা পাওনাদার লিখলেও হবে। আশা করি বুঝতে পারছো। এখন আসি আমরা সকল প্রকার আয়। আয় কি হতে পারে? বিক্রয় আছে একমাত্র হিসাবের ক্ষেত্রে সকল প্রকার আয়ের উৎস হচ্ছে বিক্রয়। বিক্রয় ব্যতীত যে সকল আয় আছে, যেমন কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, তারপর হচ্ছে বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, মানে বিভিন্ন ধরনের আয় আর কি আছে, সেগুলো আয়ের ক্ষেত্রে আমরা কি কারণ লিখতে পারি? আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম আয়ের অগ্রিম সম্পদ, বলেছে আয়ের অগ্রিম দায় এবং আয়ের বকেয়া সম্পদ। আয়ের অগ্রিম দায়, আয়ের বকেয়া হলো সম্পত্তি। এখন আমরা এই আলোচনায় আসবো একটু পরে, আমরা আলোচনা করবো হচ্ছে বিভিন্ন ধরনের আয় নিয়ে। আয়ের ক্ষেত্রে যদি নগদে হয় তাহলে সম্পদ নগদ এর বৃদ্ধি। আয় যেহেতু মালিকানা সত্ত্বের উপাদান ও মালিকানা সত্ত্ব আয়ের নাম বৃদ্ধি। এখানে বিক্রয় হতে পারে, প্রাপ্ত কমিশন হতে পারে, প্রাপ্ত বাট্টা হতে পারে, ব্যাংক জমা সুদ হতে পারে, বিনিয়োগ সুদ হতে পারে, কমিশন হতে পারে, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বাট্টাও হতে পারে। সেক্ষেত্রে একই নিয়ম যদি নগদে পাওয়া যায়, সম্পদ নগদ এ বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব আয়ের নাম, যে কোনো আয়ের নাম, মনে করো বিক্রয়, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বাট্টা, ব্যাংক জমার সুদ, বিনিয়োগের সুদ, যে কোনোভাবে আসলেই প্রাপ্ত কমিশন, এই আয়ের নাম, যে কোনো আয়ের নাম বসায় এই বৃদ্ধি লিখে দিবা। এখন আসো আয় যদি বকেয়া থাকে তাহলে কি লিখতে হবে? আমরা কেবলই লিখলাম আয়ের বকেয়া সম্পদ। সম্পদ মানে হচ্ছে এটা হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব। এই দুইটা একই কথা। আমরা বহুলভাবেই দেনাদারি লিখি, প্রাপ্য হিসাব খুব একটা লেখা হয় না, দেনাদারি লিখি। সেক্ষেত্রে আয়ের বকেয়া যদি থাকে, সকল ধরনের আয়ের বকেয়া যদি থাকে, তাহলে আমরা লিখতে পারি প্রাপ্য হিসাব বা দেনাদার। আয়ের বকেয়া তো সম্পদ, সম্পদ এখানে লিখতে পারি দেনাদার এ বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব বিভিন্ন ধরনের আয়ের নাম ই বৃদ্ধি। এখন এখানে হতে পারে বিক্রয়, হতে পারে কি বলে প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, ব্যাংক জমার সুদ, বিনিয়োগের সুদ, যেটাই হোক, যে কোনো একটা আয় হবে। আশা করি আমি আয় এবং ব্যয় বোঝাতে সক্ষম হয়েছি। এখন আমি দায় বোঝাবো। দায়ের ক্ষেত্রে কি হবে? দায় কি? দায় হচ্ছে, সহজ ভাষা হচ্ছে, কেউ তোমার কাছে পাবে, তুমি বা তোমাকে দিতে হবে, কিন্তু তুমি দাও নাই। এই অবস্থার নাম হচ্ছে দায়। এই অবস্থার নাম হচ্ছে দায়। বুঝতে পারছো? আশা করি বুঝতেছো। কেউ তোমার কাছে কিছু পাবে, তুমি বা তোমাকে দিতে হবে, কিন্তু এখনো দাওনি। এই অবস্থার নাম হচ্ছে দায়। এখন আমরা বলতে পারি বকেয়া বেতন, বকেয়া ভাড়া,
বকেয়া মনিহারি, বকেয়া কমিশন, বকেয়া বার্তা, বকেয়া বিজ্ঞাপন, বকেয়া আর না বলি এখানে দেখি। এখন সকল ধরনের যদি বকেয়া থাকে সবগুলাই কিন্তু খরচ। খরচের বকেয়া দায় আমরা প্রথমে লিখতে পারি কারণ, কারণ যেহেতু দায়, দায় এখানে লিখতে পারি কি বকেয়া খরচের নাম এল বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব খরচের নাম ই হ্রাস। খরচ বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব অবশ্যই হ্রাস পাবে। আশা করি দায় সম্পর্কে আমরা সম্যক ধারণা পেলাম। এখন কিছু কনফিউশনাল লেনদেন নিয়ে আলোচনা করব। যেমন বিনামূল্যে পণ্য বিতরণ, ব্যবহারের জন্য পণ্য উত্তোলন। এইসব ক্ষেত্রে হয় কি মালিকানা সত্ত্ব একটা বাড়ে, মালিকানা সত্ত্ব একটা কমে। সেই ক্ষেত্রে অনেক সময় কনফিউশন যে একই ঘরে দুইবার যায় কীভাবে, অনেক সময় আমরা এই ভুলটা করি। যেমন আমরা এটা বলি আমরা বিনামূল্যে পণ্য বিতরণ করছে, তার মানে হচ্ছে বিজ্ঞাপন হয়েছে, বিজ্ঞাপন একটা খরচ, বিজ্ঞাপন একটা খরচ। খরচ যেহেতু হয়েছে খরচের ক্ষেত্রে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। কিন্তু পণ্য দিছে কোনটা, ক্রয়কৃত পণ্য দিছে, ক্রয় একটা খরচ ছিল, ক্রয় একটা খরচ ছিল, ক্রয় এবং খরচটা কনভার্ট হয়েছে বিজ্ঞাপনে। এখন যদি 200 টাকার পণ্য ক্রয় পণ্য বিজ্ঞাপনে দেয়, তাহলে 200 টাকার পণ্য ক্রয় পণ্য বিয়োগ হয়েছে, কমছে। এখন এই টাকা যদি বিজ্ঞাপন হিসেবে খরচ হিসেবে লিপিবদ্ধ হয়, তাহলে এই টাকা আছে, এই খরচটা হচ্ছে বাড়ছে। তাহলে কি এই খরচটা বাড়ার ফলে মালিকানা সত্ত্ব কমছে এবং এই খরচটা কমার ফলে মালিকানা সত্ত্ব বাড়ছে। সেক্ষেত্রে পণ্য উত্তোলন একটা খরচ যেটা মালিক ছাড়া কেউ করতে পারে না, উত্তোলন একটা খরচ যেটা মালিক ছাড়া কেউ করতে পারে না। এবং পণ্য নিচ্ছে ক্রয় পণ্য, তাহলে আমরা কি ক্রয় পণ্য কমছে এবং উত্তোলনটা হচ্ছে মালিকের যেহেতু ব্যক্তিগত খরচ, তাহলে মালিকানা সত্ত্ব কমছে। ক্রয় পণ্য কমার ক্ষেত্রে মালিকানা সত্ত্ব বাড়ছে, উত্তোলন করার পরে মালিকানা সত্ত্ব কমছে। সেক্ষেত্রে এইসব লেনদেনে অনেক সময় মানুষের বা সব স্টুডেন্টদের খুব একটা অসুবিধা হয়। অসুবিধার জন্য আলোচনা করা, যদি এরকম ধরনের লেনদেন থাকে তাহলে লিখতে হবে কারণ মালিকানা সত্ত্ব ক্রয় ই বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব বিজ্ঞাপন ই হ্রাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, মালিকানা সত্ত্ব এই জায়গা আছে, তুমি একটু ভালো করে লিখতে ক্রয় হ্রাস বা ব্যয় হ্রাস লিখলে ভালো হয়। মালিকানা সত্ত্ব ব্যয় হ্রাস ই বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব বিজ্ঞাপন ই হ্রাস। আশা করি আজকের আলোচনা থেকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের 2য় অধ্যায় এর সকল লেনদেনগুলা নিয়ে যেসব আলোচনা করেছি, আশা করি প্রাথমিক আলোচনার প্রয়োজন পড়বে না। আগামী ক্লাস থেকে আমরা অধ্যায়ভিত্তিক যেসব অঙ্ক, সেই অঙ্কগুলো সলিউশন করার চেষ্টা করব। সবাই পাশেই থাকবেন। আজকের মতো আমার এই ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।